সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামকে এই ধরনের একটা সেমিনার আজকে উপস্থাপন করার জন্য। বাট আমি এখানে এসে অনুভূতি হয়েছে যে এই ধরনের একটা সেমিনার বোধহয় দিনব্যাপী হওয়া উচিত। আমাদের অনেক বলার কথা আছে, অনেক শোনার বিষয় আছে, সুতরাং 1 মিনিট 1.5 মিনিটে আসলে কথা বলা যায় না। আমি আজকে 54 বছর পরে উপলব্ধি করছি 54 বছর আগে জামাত ইসলাম বাংলাদেশ থেকে যে পাকিস্তান আমলে যে ঘোষণা বা যে অনুভূতি ছিল যে এই দেশ স্বাধীন হলে আরেকটা দেশের অধীনে চলে যাবে, সেই অনুভূতিটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। এই জন্য জামাতে ইসলামকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে লেটার ইজ বেটার দেন নান, আমাদের প্রজন্ম এটা আমাদেরকে মগজে ঢুকিয়ে দিয়েছে যে আমাদের চতুর্পাশে যে শত্রু আছে, তাদের যে দালাল এই দেশে আছে, সবচেয়ে সস্তায় দালাল পাওয়া যায় বাংলাদেশে, আর কোনো দেশে এত দালাল পাওয়া যায় না। এই দালাল মুক্ত না করা পর্যন্ত, চাঁদাবাজ মুক্ত না করা পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আর যদি হয় সেটা হবে অপনির্বাচন। সেইটা হবে, আমরা বলছি জাতীয় সংস্কার জোট থেকে, যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাসন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। সুতরাং আজকে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি লাইন বাই লাইন, ইন বিটুইন দ্য লাইন আইনসঙ্গত, এর মূল্যায়ন করতে হবে। কিন্তু কথাটা হলো যে বাংলাদেশ সংস্কার পার্টি হয়েছে 7ই জানুয়ারির ইলেকশনের কয়েকদিন পরে 20 জানুয়ারি, অর্থাৎ তখনই আমরা জানতাম স্বৈরাচার আমলে যে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সংস্কার দরকার। আমরা এপ্রিল থেকে জাতীয় সংস্কার জোট করেছি। আপনাদের সবাইকে, ব্যক্তি, দল, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে আসুন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলি। আমরা যারা সংস্কারের পক্ষে তাদেরকে এক হতেই হবে, নইলে এই দেশের যে পরিণতি হবে একটা দুইটা দল দিয়ে সেটা করা যাবে না। আসুন আমরা একটা আমব্রেলার নিচে, এক ছাতার নিচে বলি এই অথর্ব সরকার দিয়ে হবে না। এই সরকার দিয়ে আমরা ভালো নির্বাচন আশা করতে পারি না। একটা পুলিশের ভুঁড়ি কতটুকু মোটা হলো তার স্ত্রীকে টাকা পাঠানো হয় কিনা সেইটা গুরুত্বপূর্ণ নয়। বিড়ালের মোছ দেখলে হবে না, তা সে শিকার ধরতে পারে কিনা সেটা দেখতে হবে। চাঁদাবাজিরা প্রত্যেকটা থানার ভেতরে বাহিরে ঘুরছে আর আমরা তাদের কল্যাণ দেখছি। এই পুলিশকে পুনর্গঠন করতে হবে, নইলে এই দেশে কোনো ভালো নির্বাচন হতে পারে না। পরিশেষে একটি কথা বলছি যে বিলম্ব হলেও এটা কল্যাণকর যদি তা আমরা ফসলটা ঘরে নিতে পারি। আসুন আর রক্ত দেওয়া নয়, আমরা তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত হাতে হাত ধরে দাঁড়িয়ে যাব যে অপনির্বাচন চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এবং আমরা নির্বাচনের কথা বললেই অনেকে বলে ওনারা নির্বাচন চায় না, এটা একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, চাঁদাবাজকে রুখতে হবে, দালালকে মুক্ত করতে হবে দেশকে। সর্বোপরি আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে ওর রয়ের যে বিচরণ আছে সেখান থেকে মুক্ত হতে হবে, পত্রিকায় আসতেছে। সুতরাং মুক্ত না করে কিসের নির্বাচন? দরকার হলে বারবার আবু সাইদ হব, মুগ্ধ হব, আবার যুদ্ধ করব, তবু একটা সহি নির্বাচন আমরা বাংলাদেশে চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সবাইকে ধন্যবাদ। আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য এবং করণীয় অত্যন্ত চমৎকার করে বর্ণনা করা হয়েছে। বিষয়টা হলো, দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ বিশেষ সময়ে রাজনৈতিক দলগুলোর দূরদর্শিতা, প্রজ্ঞার উপরে দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নির্ভর করে। দীর্ঘ কয়েক মাস ব্যাপী সংলাপ শেষে যেসব পয়েন্টে ঐকমত হয়েছে, এটা বাস্তবে রূপ দেওয়া, এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটা অত্যন্ত স্বাভাবিক একটা জনদাবি। এই দাবি মানতে বিগত সময়ে যারা সংস্কারের বাঁকে বাঁকে বাধা দিয়েছেন, একইভাবে যদি আমাদের দেশে একটা দল আছেন তারা তসবির দানার মতো নির্বাচন নির্বাচন, সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয়, নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অঘটনগুলো, অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে।
এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলী বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে, যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, তারা থাকলে এটা এভাবে করতে পারতেন না। নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন তেন ভাবে করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। নির্বাচন গণতন্ত্রের প্রাণ, নির্বাচন মানুষের কণ্ঠ প্রকাশের, অভিমত প্রকাশের একমাত্র বৈধ মাধ্যম। বাংলাদেশ জামাত ইসলামী সর্বদাই নির্বাচনের পক্ষে, কিন্তু কোন তামাশার নির্বাচন করে আবারও কোন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হবে, এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না। সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন, কোন প্রকার কোন নেগেটিভ চিন্তা না করে যে ঐক্যমতগুলো হয়েছে এটা বাস্তবায়নের মাত্র দুইটা পথই আসলে আছে। একটা হলো প্রক্লেমেশনের মাধ্যমে করতে হবে, আর না হয় গণভোট দিতে হবে। সরকারকে বলবো এই দুইটার পথে আপনারা যান। এর বাইরে কোন চিন্তা যদি করেন, কোন বিশেষ মহলের কাছে যদি নথি স্বীকার করেন, সারা বাংলাদেশে 2 জুলাই বিপ্লব শুরু হবে এবং এই বিপ্লব চূড়ান্ত বিপ্লব। বাংলাদেশে গণতন্ত্রকে নিশ্চিত করে সকল ফ্যাসিবাদী চিন্তা, ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্র এবং দল নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসুন দলমত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথাখানি শেষ করছি। আল্লাহ হাফেজ। ক্ষমতা গ্রহণের আজকে 375 দিন অতিবাহিত হচ্ছে। 375 দিন পর আমাদের আলোচনা করতে হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে। যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লব কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই। এবং একটি দলের মহাসচিব ওই সময় বলছিলেন, নাম বললাম না, যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজে এই আন্দোলন ছিল সার্বজনীন আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মন্ত্রী, তাদের দলের ব্যবসায়ীরা সহ এমনকি প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই আন্দোলনের পরে সরকার হয়েছে। সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার। এই সরকার হলো জনগণের সরকার। এই সরকার কোনো দলের সরকার ছিল না, দলের আন্দোলনও হয় নাই, দলের সরকারও নয়। এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় নাই। এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন, 8 মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, আর এর পরের থেকে এই 4 মাস মনে হচ্ছে ইউনূস সাহেব, আমি দলের নাম বলতেছি না, একটা দলের নামই বলছে উনি, যে একটা দলের পকেটে ঢুকে গেছে। আমরা ইউনূস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না। তবে এ কথা তো সঠিক, এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনূস সাহেবকে একটা দলের পকেটে নেওয়ার ষড়যন্ত্র করছে, এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। আমি ওইসব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো, ভাই এ কথা ভুলেন না। সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তাকে ক্ষমতা থেকে তাকে নামাইতে কেউ পারবে না। কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল? কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে? জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে, ফ্যাসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে, নতুন ফ্যাসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ, এই ধরনের কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না, চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই, অবিলম্বে, অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য,
এটা দাবি কেন করতে হবে? দাবির কথা বলছেন, কেন দাবি করতে হবে? এটা সরকারের একটা দায়িত্ব। এই সরকারের একটা দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া, মৌলিক সংস্কার করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার করা, গণহত্যাকারীদের বিচার করা, এগুলি সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে। আমরা বলবো, আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাইছে, আপনারা ক্ষমতায় বসেন নাই, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আবার কেয়ারটেকার সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, আমরা এই ডেটকে স্বাগত জানাই। তবে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশে হতে দেবে না। বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই। কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে। কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা, জুলাই সনদ সহ জনগণের যে দাবি, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচার করা, আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামাত সহ অন্যায়ভাবে অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষীদাতাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং স্বাধীনভাবে করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রায়োগিক দিকগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এই বিষয়টাতে নিশ্চয়তা যাতে ঐক্যমত্য কমিশন থেকে আসে, সে কথাটা কিন্তু কমিশনে আমরা বারবার বলেছি। দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। বাংলাদেশে অতীতের উদাহরণগুলো যদি আমরা দেখি, রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসেছে, কথা বলেছে, যখন সংকটের সময়টা শেষ হয়ে গেছে, কেউ ক্ষমতায় চলে এসেছে, তারপরে তারা আর এই যে আলোচনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার আর কোনো প্রয়োজন অনুভব করে নাই। 90তে 3 জোটের রূপরেখা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে, সেই বিষয় নিয়ে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হলো। কিন্তু বিএনপি 96তে ক্ষমতায় এসেই তারা সেই 96তে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো যে নির্বাচনটা ছিল একতরফা, যেটা 3 জোটের রূপরেখা বাস্তবায়নের পরিপন্থী। এই বাংলাদেশে এই উদাহরণগুলো আমরা অতীতে দেখেছি। এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন, আমরা আস্থা রেখেছি। কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে নাই। জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়, জুলাই ঘোষণাপত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টেলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। এবং তার থেকেও বড় কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফ্যাসিবাদী কায়দায় চলতো তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া। এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, শাসন ক্ষমতায় পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের গঠন, উচ্চকক্ষ। জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে
আজকের এই সময় উপযোগী একটা জাতীয় সেমিনারের আয়োজন উপলক্ষে আজকের সংগ্রামী সভাপতি উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার উপস্থিত আছেন, খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত আছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন, গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাইয়েরা আমার। আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির ভাগ্যাকাশে সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, খুনি নামক ক্ষুধার্ত শকুনের আনাগোনা শোনা যাচ্ছে। সারা দেশে ক্ষুধার্ত শকুনের থাবা বিস্তার করছে। আজকের এমনি একটি মুহূর্তে দেশ ও জাতির ভাগ্য আগামীতে কি হবে তা নির্ধারণের জন্য একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে। এই জুলাই ঘোষণাপত্র এইটা কোনো রাজনৈতিক দলের হাতে দেয় নাই। ওনারা কে লিখে দিল? উনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডাকলেন, ওখানে পাঠ করে শুনাইলেন। অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে। জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা রয়েছেন ঐক্যমত কমিশনের, আমি সম্পূর্ণভাবে তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন, আপনারা একটা দলের দিকে তাকিয়ে আপনারা কথা বলেন। আপনারা জানেন 53 বছর যে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে, এটা একটা ধোঁকার নির্বাচন হয়েছে, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সংসদ কার্য করার নির্বাচন হয়েছে। আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে জরিপ এনে আমরা দেখেছি এই 53 বছর যে ধারায় ভোট ডাকাতির দ্বারা, দিনের ভোট রাতে করার ধারা, এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে। আজকের এই পিয়ার নিয়া জামাত ইসলামী সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন ইসলামী দল, এনসিপি সহ সবাই কিন্তু আমরা পিয়ারের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঐক্যমত্য কমিশন একটি বারের জন্য এই পিয়ার পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই। সংসদ নির্বাচনটাই যদি ঠিক মতো না হয়, কিসের জুলাই ঘোষণা, কিসের জুলাই সনদ, কি কর্ম ধুয়ে দিয়ে পানি খাবো? এই সরকারের ষড়যন্ত্র, এই সরকারের চূড়ান্ত যে পরিকল্পনা, তার থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। নির্বাচন সংস্কারে যিনি প্রধান ডক্টর বদিউল আলম, উনি এটা জরিপ করেছেন, 72% মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে। আর ওনারা পিয়ার বোঝেন না। পিয়ার বোঝেন না কেন? পিয়ার পদ্ধতি দিলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, ভোট ডাকাতি করতে পারবেন না, মুসলমান দিয়ে বাস্তু চিন্তাই করতে পারবেন না আপনারা। এই কথাটা কিন্তু আসে না, এটা কোথাও আসে না। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। 72% মানুষ পিয়ারের পক্ষে আছে। অধিকাংশ দেশ, উন্নত দেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে 91টা দেশে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বুলি দেয়, উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয়। দুঃখ আফসোস আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা তো আরো নষ্ট হবে। ওনাদের একজন বড় নেতা বলেছেন, আমরা তো শরিয়তে বিশ্বাস করি না। শরিয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? আপনি এতদিন গোপন রেখেছেন, আপনি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। জিয়া রহমান সাহেব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন, আওয়ামী লীগ বাতিল করেছিল, আমরা তার পক্ষে আন্দোলন করেছি। আপনারা এই জন্য একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই। আপনারা ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন। কাজী প্রিয় ভাইর আমার, এখন আমাদের করণীয়, এই করণীয় নির্ধারণ করতে হবে। গ্রামে গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী,
দখলবাজদের 20 দাঁত ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। 71-এর চেতনা, 90-এর চেতনা, এখন আবার 24-এর চেতনা। এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আখের গুছাতে না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, 8,000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার 90 চেতনা দিয়া কতগুলা গণতান্ত্রিক দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে। আবার এখন 24-এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে, কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোন চেতনার বাণিজ্য আমরা করতে দেব না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত শকুনের আনাগোনা সবল এদেশের বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের যে উপায় এবং সে ব্যাপারে করণীয় সম্পর্কে আয়োজিত জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সমবেত জাতীয় নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, বিদগ্ধ আলোচকবৃন্দ এবং বিজ্ঞ প্রবন্ধকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সহ সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ এবং দেশবাসী, আজকের এই প্রবন্ধ এবং আলোচকদের যে তথ্যপূর্ণ আলোচনা এবং আমাদের প্রবন্ধকার দেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত সংক্ষিপ্ত হলেও কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সাংবিধানিক বিভিন্ন বিধি, প্রোক্লেমেশন, অর্ডিন্যান্সের রেকর্ড উল্লেখ করে প্রমাণ করেছেন যে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মে এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে এটাকে আগামী নির্বাচনের পর 2 বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে। আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ। জনগণ এটা মানে নাই। অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। সম্মানিত সুধীবৃন্দ, যারা বলেছেন, এখনো বলছেন, একটি দলের বড় বড় নেতারা, স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে। আজব ব্যাপার। আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ। আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন। আইন, বিধান, সংবিধান, প্রোক্লেমেশন, অর্ডিন্যান্স, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের ভিত্তিতে যেটা 70 নির্বাচন হয়েছিল, সমস্ত বিধানের বিপক্ষে আপনি কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন, এই প্রবন্ধে তা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে, সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান, যত কিছু দেখেন, আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব। কি বলেছেন বলেন? তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ। শিক্ষা নেওয়া উচিত। আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন, কানুন, সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে। এদেশের মানুষের কাছেও আইন, সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে, রেকর্ডও আমাদের কাছে আছে। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে, সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই, আপনি একদিন
সর্বদলীয় বৈঠকে বলেছিলেন, আমরা নেতৃবৃন্দ তাহের ভাইয়ের নেতৃত্বে উপস্থিত ছিলাম। আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব, কারা পক্ষে আছে, হা আছে কি না আছে, কারা রাজি কি রাজি না, জাতি জানবে, আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি একটি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে, সকল দল, আইনজ্ঞ বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক, দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির স্বার্থে, দেশের কোন স্বার্থ যেখানে নেই, দুনিয়াকে জানার সুযোগ দিন। সম্মানিত দেশবাসী, আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, খেলাফত আন্দোলন, হেফাজত, মজলিস, তারপরে অন্য যত দল সংগঠন আছে, সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না। গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান। বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আরে বাবা, ইভিএম কি আর পিআর কি? ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের নাম। ফলে এই কথা বলে আমাদেরকে, জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা, তারা পিআর কে বাধা দিচ্ছে। একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে, প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। অনেকগুলো জরিপ বলছে 70 অথবা 78% লোক বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউজেই আমরা পিআর এর নির্বাচন চাই। প্রিয় ভাইয়ের, আমার কথা শেষ করতে চাই এই কথা বলে, সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো, আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই বাদ দেন, কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইসের ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা, এত রক্ত, এত ত্যাগ, এত চোখের পানি, মা হারা, সন্তান হারা, স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিআরের ভিত্তিতে আর এই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি। একটি মানবিক, একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম। এই যে ডাক্তার তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যমত্য কমিশনে জামাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের অনেক প্রস্তাবনা ছিল, সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলো আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। তাহলে বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন, জুলাইয়ের বিপ্লবের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন, জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন। আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসীর প্রতি, রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।